নমস্কার। টুকরো কথায় আবার গল্প নিয়ে চলে এসেছি। আজকের গল্প শ্রীরামের বনযাত্রা। অযোধ্যাকাণ্ডে আমরা এই অংশটা পাব। শ্রীরামের বিয়ে হয়ে গিয়েছে, অযোধ্যায় এসে বেশ কয়েক বছর তারা সুখে শান্তিতে রয়েছে, খুব আনন্দের সঙ্গে দিন কাটাচ্ছেন। তখন মা সীতার সঙ্গে প্রভু শ্রীরামের খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হচ্ছে। মানে দিনে দিনে তাদের এত সুন্দর সম্পর্ক হচ্ছে, রামের মনে সীতাই বসে যাচ্ছে পুরো, আর সীতার মনে রাম। এমন একটা সময় আসছে যখন তাদের নিজেদের মধ্যে কথা বলার জন্য মুখে কিছু বলারও দরকার নেই, একে অপরের হৃদয় দিয়েই কথা বলতে পারে। এইরকম একে অপরকে দেখলেই বুঝে যাচ্ছেন যে কার কি প্রয়োজন। এরকম কতবার প্রভু শ্রীরাম বলেছেন যে ত্বমা বিনা স্বর্গমপি না রোচয়, মানে তোমায় ছাড়া আমার স্বর্গতেও রুচি নেই। সীতাকে এত পছন্দ যে সীতাকে ছাড়া তিনি স্বর্গের কামনাও করেন না, এইরকম। তো আর রামের তো এত গুণ, সব প্রজারা সকলেই রামকে এত পছন্দ করে। রামের যে 3 মা, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, তারাও প্রত্যেকেই রামকে ভালোবাসে। এইরকম এক অবস্থায় রাজা দশরথের একদিন মনে হলো যে তার তো বয়স হয়েছে, এবারে যুবরাজ বলে এক ঘোষণা করতে হবে কাউকে। তাহলে সভা বসানো হয়েছে, রাজসভায় মিটিং করে সব মন্ত্রী পরিষদ সবাই বসে, রাজা সবাই বসে ঠিক করা হয় যে রামকে রাজা করা হবে। কারণ তার চিন্তাধারা, ডিসিশন নেওয়ার ক্ষমতা সব দিক দিয়ে এত সুন্দর, তাই দক্ষ রাজা যদি কেউ হতে পারে তাহলে পরবর্তী রাজা রাম হতে পারে। তখন সেটাই সবাই ঠিক হলো, সর্বসম্মতি নিয়ে এইটাই আর কি, এবারে রামকে যুবরাজ হিসেবে ঘোষণা করা হবে। এই কথাটা অন্দরমহলে জানা নেই। কৈকেয়ীর এক দাসী ছিল মন্থরা। তো কৈকেয়ীর যখন বিয়ে হয় তখন তার সঙ্গেই মন্থরা আসে, তার সেবা যত্ন করবে, তার বাচ্চার পালন পোষণ করবে, এই হিসাবে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মতো আর কি সেই মন্থরাকে তার বাপের বাড়ি থেকেই নিয়ে এসেছিল। তাই মন্থরা যেহেতু সে দাসী, তার প্রভু কৈকেয়ী, সে ছাড়া সে আর কিছু বোঝে না, তার আর দুনিয়ায় কিছু নেই। মন্থরা খালি চিন্তা যে কৈকেয়ী যদি ভালো থাকে, ভালো পজিশন থাকে, তাহলে আমিও ভালো থাকব। আর নিজে ভালো না থাকলেও যেহেতু তার ভালো চিন্তায় তাকে সার্ভ করার জন্যই এসেছে, তাই তার কিন্তু ক্ষুদ্র বুদ্ধি, সে শুধু কৈকেয়ীরটাই দেখবে, আর কিছু দেখবে না। সে সাথে সাথে দৌড়ে এসেছে কৈকেয়ীর কাছে, এসে বলছে যে তুমি এত সাজগোজ করছো, ভালোই আনন্দে রয়েছো, জানো ওদিকে রাজসভায় কি হয়েছে ঘটনা আজকে? তখন কৈকেয়ী বলছে কি হয়েছে, তুমি এত উত্তেজিত হয়ে রয়েছো কেন, কি হয়েছে? বলছে তুমি এখানে আরাম করে বসে রয়েছো যে রাজার পাটরানী তুমি, আর এদিকে তোমার ছেলেকে রেখে কৌশল্যার ছেলেকে তো যুবরাজ ঘোষণা করা হচ্ছে, এবার রাজা হবে রাম। এই কথাটা যেই শুনেছে কৈকেয়ী তো খুব খুশি হয়েছে, তাই রাম রাজা হবে, এত খুশি, বলো তুমি এত সুন্দর খবর এনেছো, তুমি কি উপহার চাও, আমি তাই দেবো বলে গলা থেকে হার খুলে দিচ্ছেন আর কি, যে তুমি যা চাও, এত ভালো খবর দিয়েছো, রাম রাজা হবে, আমি খুব খুশি। এই যে খুশি হচ্ছে মা, কারণ প্রত্যেক সন্তানকেই তারা সবাই সমানভাবে ভালোবাসেন, তাদের সঙ্গে কারোর কিন্তু কোনো কম্পিটিশন নেই সৎ মা হিসেবে, কারণ রাম এত ভালো, তাকে সবাই ভালোবাসে। কৌশল্যা নিজের মা, আর বাকি সুমিত্রা, কৈকেয়ী, তারা সৎ মা, কিন্তু কোনো ডিফারেন্সই নেই, তারা সবাই ভালোবাসে। এরপর মন্থরা দেখলো যে এইটা বলে শুধু হলো না, তখন সে বলছে যে তুমি কি ভাবছো ভাই ভাই এখনো ভালো রয়েছে, যখন রাম হয়ে যাবে রাজা তখন কি তোমার ছেলেকে সে আর দেখবে, দূর দূর করে তাড়াবে। লক্ষণ তো সবসময় রামের সঙ্গে সঙ্গেই থাকে, ও রাম যা বলে তাতেই জি হুজুর, ও
ওকে নিয়ে তো কোনো চিন্তা নেই। এবার কাল দিনে ভরতের কিছু দরকার লাগবে বা ওর যদি কিছু প্রতিপত্তির দরকার লাগে, কোনো কিছু ভাগ দেবে ভেবেছ? ওকে হয় তাড়িয়ে দেবে, নাহলে মেরেই ফেলবে। তখন কইকেয়ী চুপচাপ শুনছে এটা। মানে এটি কিরাম করতে পারে কখনো? কোনো দিন, এতদিন ছোট থেকে তো কোনো দিন দেখিনি যে ভাইয়ের সঙ্গে কিছু বাজে ব্যবহার বা এরকম বৈমাত্রেয় আচরণ কিছু তো করেনি। রাম এরকম নিশ্চয় করবে না, মনে মনে ভাবছে। এতেও হচ্ছে না। লাস্টে মন্থরা যেই কথাটা বলার পর কইকেয়ী রিয়্যাক্ট করে, সেই কথাটা, সেটা হচ্ছে, বলছে যে তুমি চিন্তা করো, তুমি এতদিন কীরকম আচরণ করেছো কৌশল্যার সঙ্গে, ঠিক সেই রকম আচরণ কিন্তু তোমার সঙ্গে এবার করবে। এবার তুমি তো আর রানী থাকবে না, রাম রাজা হলে পরে কৌশল্যা হয়ে যাবে রাজমাতা। তোমার সঙ্গে কিন্তু সেই রকম আচরণই পাবে, তুমি সেই রকম আচরণই কিন্তু পাবে এবার থেকে। সেটার জন্য তৈরি তো তুমি? এবার তখন কইকেয়ীর মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে কীরকম আচরণ করেছে? আমরা কারোর আচরণ আমার প্রতি কীরকম হবে এটা যদি আগে থেকে অ্যাজিউম করি, ঠিক আমার অ্যাটিটিউড যেরকম সেই রকমই কিন্তু ভাববো যে আমি কি কি করেছি তার সঙ্গে। এবার সে যদি পাওয়ারে আসে তাহলে সেও আমার সঙ্গে এটাই করবে। এটা বলার কারণ, রাজা দশরথের প্রথমা স্ত্রী হচ্ছে কৌশল্যা। তিনি বড় স্ত্রী। তার অনেক দিন বাদে বয়স, যখন রাজা দশরথের বেশ ভালোই বয়স, তখন তার যুবা স্ত্রী আর কি এরকম এসেছিলেন কইকেয়ী। আর খুব সুন্দরী দেখতে। একে তো এত বয়স্ক রাজা, তার মধ্যে তার যুবা স্ত্রী, তারপর এত রূপবতী আর গুণবতী। তাই রাজা কিন্তু সব থেকে বেশি কইকেয়ীকেই পছন্দ করে। যাই হোক, রোজ আসবে, কইকেয়ীর সঙ্গে আলাপ আলোচনা করবে, তার ঘরে বেশি টাইম কাটাবে, এরকম। আর বাড়িতে যত দাস দাসী, এরা কি দেখবে যে আমাদের যিনি হেড তিনি যাকে বেশি ভাও দেন, তাহলে তাকেই, কইকেয়ীর কথা কেউ অন্যথা করবে না, রাজা ওনাকেই সব থেকে পছন্দ। তাহলে এই ভাবটা সে পেয়ে এসেছে সব সময় সবার কাছ থেকে, আমি সর্বে সর্বা। রয়েছে কৌশল্যা, সুমিত্রা, কিন্তু কইকেয়ী যা বলবে সেটাই। এবার এখানে যদি ক্ষমতাটা চলে যায়, পুরো ঘুরে যায়, কৌশল্যা হয়ে যায় রাজমাতা, আর কইকেয়ী তো কোনো ক্ষমতাই থাকবে না যেরকম মন্থরা বলছে, তাহলে কি হবে? এবার কৌশল্যা সেই ট্রিটটাই আমার সঙ্গে করবে, এটাই তার মনের মধ্যে আসছে। তখন সে প্রচণ্ড ঈর্ষায়, ক্রোধে তার মতিভ্রম হয়ে যায়। এইটাই মানে এই ইতিহাস আমরা পড়ি যাতে তার থেকে শিক্ষা নিতে পাই। তাই এই বারবার এই মহাকাব্যগুলোতে আমাদের দেখিয়ে দিয়েছে যে কোনো ডিসিশন নেওয়ার সময় আমাদের যে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসল্য, এগুলোর মধ্যে বশীভূত হয়ে যদি কোনো ডিসিশন আমরা নিই, কখনোই সেটা ভালো ফল দেয় না। তাই কইকেয়ী ওখানে ঠান্ডা মাথায় একটু টাইম নিয়ে চিন্তা করতে পারত যে আমি একটা কিছু ডিসিশন নিয়ে বলে দিচ্ছি, এর কি দূরবর্তী ফল কি আসতে পারে এরকম, বা রাম আদৌ এরকম কিছু করবে কি না, বা কৌশল্যার কীরকম নেচার সেটাও তো এত বছর ধরে দেখছে। সব মানুষ সমান না, কৌশল্যা একটু শান্তশিষ্ট ভীতু মতো, যেহেতু সে অবহেলিত তার জন্য কোনো দিন ঝামেলাও সে করেনি, কিন্তু এগুলো কিছুই চিন্তা করেনি। একদম স্পার্ক একটা মাথায় খেললো, সাথে সাথে সেই রেগে ওই ক্রোধাগারে, ক্রোধ ভবনে গিয়ে বসে থাকলেন, খাওয়া দাওয়া ছেড়ে গয়না আভূষণ সব ত্যাগ করে ক্রোধাগারে বসে থাকলেন। এবার দশরথ ঘরে এসে দেখছে যে কইকেয়ী নেই। তখন জিজ্ঞেস করেছে কোথায়, বলেছে ক্রোধ ভবনে। ক্রোধ ভবনে কেন? সাথে সাথে দশরথও মানে মাথা খারাপ হয়ে গিয়েছে, কি হলো আমার প্রিয় রানীর, কি হলো? দৌড়েছে কইকেয়ীর কাছে যে কি হয়েছে, কোনো কথাই বলে না। আর দশরথের এমন মর্মাহত অবস্থা, তিনি তখন একজন রাজা, তার কি প্রতিধর্ম থেকেও যে রাজধর্মটা আগে, এই কথা ভুলে গিয়েছেন। তিনিও মোহ, কাম, এতে বশীভূত হয়ে পড়েছেন।
মানে কৈকেয়ীর প্রতি মোহ, তার প্রতি কামের মোহ, এতে বশীভূত হয়ে রাজা হয়ে তিনিও মাটিতে লুটিয়ে বলছেন যে তোমার কি হয়েছে, তুমি কি চাও? তুমি যদি চাও কোনো খুব বড় অপরাধী যার মৃত্যুদণ্ড হওয়ার কথা তাকেও আমি ছেড়ে দিতে পারি। তুমি যদি চাও কোনো নিরপরাধ মানুষ তাকে সারা জীবনের জন্য কারাগার দিয়ে দিতে হবে, তাও আমি করে দিতে পারি, বা তাকে শুলিও চড়াতে পারি। তুমি যদি চাও কোনো ধনবান ব্যক্তি, তাকে একদম সব কেড়ে নিয়ে নির্ধন করে দিতে পারি কোনো দোষ ছাড়াই। না যদি চাও তাহলে কোনো একদম ভিখিরি নির্ধন ব্যক্তিকে আমি ধন ঐশ্বর্য দিয়ে ভরিয়েও দিতে পারি। তুমি কি চাও বলো? তুমি কেন রাগ করে রয়েছো? কি তোমার কি বাসনা? মানে যেগুলো কিছুই করার নয় আর কি, এগুলো সবই মানে অহেতুক এমন সব কাজও রাজা হয়ে করে দিতে পারে শুধুমাত্র নিজের স্ত্রীর মান ভাঙানোর জন্য। এতে কৈকেয়ী তারপরে মন্থরা কিন্তু এগুলো সব বলেছে যে তুমি যা বলবে রাজা তাই করবে, না হলে তুমি তো ওই দুটো বর পাবে না, ডিউ রয়েছে সেটা চেয়ে নেবে। এই ডিউ রয়েছে মানে কৈকেয়ী বেশ ভালো শিক্ষিত মার্জিত এরকম শিক্ষিত আর কি ছিল। যুদ্ধক্ষেত্রেও অনেক সময় গিয়েছেন, দশরথের সঙ্গে একবার যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন, টুকটাক যুদ্ধে অংশগ্রহণও করতেন, তাছাড়া সেবা শুশ্রূষা, রাজার যদি কখনো যুদ্ধে লেগে চেড়ে গিয়েছে সেই সব সেবা শুশ্রূষা করতেন। এই রকম মানে সাধারণ কোনো নারী তো এরকম যেতে পারে না, তার সেরকম যোগ্যতা ছিল। সেই যোগ্যতা সব ভুলে সে আজকে কি একটা জেদ নিয়ে বসেছে। যাই হোক, ওই রকম একটা কোনো যুদ্ধে গিয়ে রাজা খুব আহত হয়ে গিয়েছিলেন। সেই ঘায়েল রাজাকে এত সেবা যত্ন করে সুন্দর করে সুস্থ করে তুলেছিলেন। তখন রাজা তাকে বলেছিলেন তুমি কি চাও বলো, আমি তোমাকে দুটো বর দেব। তো দুটো বর তখন বলেছিল কৈকেয়ী যে আমার কিছু চায় না। রাজা খুব জোর করেছে, পিড়ি করছে, তখন বলেছে ঠিক আছে থাক, এখন আমার যখন দরকার হবে আমি তখন চেয়ে নেব। তো সেটা তো ডিউ রয়ে গিয়েছে, এখন সুযোগ এসছে। তখন রাজাকে বলছে যে আমি জানি তুমি সবসময় বলো যে কৈকেয়ী সব তোমার কাছেই সবসময় আসবো, আসলে তোমার মনে কিন্তু ওই কৌশলার সঙ্গে মজা করতেই এটাই ইচ্ছা তোমার, না হলে তুমি আমার ছেলেকে ছেড়ে কৌশল্যার ছেলেকে রাজা করছো। রাজা তো অবাক, এ আবার কি কথা, কে বলেছে? আমি কখনোই অন্য রানীদের এত মাহাত্ম্য দিই না, যেটা তোমাকে দিই, যেই জায়গা তোমার রয়েছে। তখন বলেছে আমার দুটো বর সেই পাওনা রয়েছে, সেই দুটো এখন চাই। এক বরে ভরতকে রাজা করবে, আর দ্বিতীয় বরে রামকে বনে পাঠাতে হবে। রামস্য অরণ্য গমনম, রামকে বনে পাঠাতে হবে। রাজার তো মাথা খারাপ, বলছে তুমি বলছো ভরতকে রাজা করতে, আমি রামকে রাজা করব না, ভরতকে রাজা করে দেবো। তুমি যদি চাও আমি কৌশল্যা সুমিত্রাকেও ছেড়ে দেবো, শুধু রামকে বনে পাঠিও না। মানে রামও তো তার প্রিয়, রাম বাড়িতে থাক, রাজ্যেই থাক, তাকে বনে পাঠিও না, বাকি সব মেনে নেব আমি, বাকি দুই স্ত্রীকে ছেড়ে দেব, ভরতকে রাজা করে দেব, তুমি যেমন যেমন বলবে সেরকমই সব, শুধু রামকে বনে পাঠিও না। কিন্তু কৈকেয়ী কিছুতেই মানবে না, একবার যেখানে বলেছে সেই গোঁ ধরে বসে রয়েছে। এরকম কথোপকথন চলছে, দশরথ তো একেবারেই ভেঙে পড়েছে, কোনোভাবেই বোঝাতে পারছে না। ততক্ষণে রাম এসেছে, যে কি হয়েছে দেখছে, জিজ্ঞেস করছে কি হয়েছে, কেউ কোনো কথা বলছে না। তখন কৈকেয়ী বলছে যে তোমার বাবাকে জিজ্ঞেস করে লাভ নেই, ও বলতে পারবে না, আমি বলছি। তোমার বাবা আমাকে কথা দিয়েছিল যে দুটো বর দেবে, সেই বরের মধ্যে এক হচ্ছে ভরতকে রাজা করতে হবে, আর একটাই তোমার 14 বছর বনে বাস করতে হবে, সমস্ত রাজভবনের সব ছেড়ে, রাজকীয় সব ছেড়ে ত্যাগ করে তোমাকে 14 বছর বনে কাটাতে হবে। রাম এটা শুনেই প্রথমে বাবা দিকে দেখলো, মুচড়ে পড়েছে, কিন্তু কোনো প্রতিবাদ করছে না, চুপচাপ রয়েছে। আর রাম সবসময় বুঝে নিতেন যে এই মানুষটার মনে কি চলছে। রাম বুঝতে পারলেন যে বাবার একেবারে ভেঙে পড়ছে, রাম দূরে যাবে বলে, কিন্তু ওই যে মোহ কৈকেয়ীর প্রতি, সেই মোহ থেকে, কামে অন্ধ মোহ
মোহে অন্ধ হয়ে এর জোরদার প্রতিবাদও করতে পারছে না। তিনি তো রাজা, তিনি তো প্রতিবাদ করতে পারতেন, তোমাকে আমি কথা দিয়েছি ঠিক আছে, প্রজাদেরও তো কথা দিয়েছি, আমি প্রজাদের কথা দিয়েছি রামকে রাজা করব। আর যেহেতু আমি রাজা, এটা সব সময় মনে রাখতে হবে যে রাজধর্মটা সবার আগে, প্রতি ধর্মের থেকেও এইটা আমরা পরবর্তীকালেও পাবো রামের ক্ষেত্রে, যে কোনটাকে আমরা আগে রাখবো। যখনই দুটো ডিউটির মধ্যে টানাপোড়েন হবে, তখন আমরা কোনটাকে আগে রাখবো, কোনটাকে বেশি ইম্পর্টেন্স দেব। একজন যেহেতু রাজা, তার রাজধর্মটাই আগে দেখতে হবে। রাজা সব কিছু ভুলে স্ত্রীর মোহে আর কিছুই কথা বলতে পারছেন না। তখন এক কথাতেই রাম বলেছেন, ঠিক আছে আমি বনে যাব, তাতে আমার বাবা যেখানে কথা দিয়েছে, আমার বাবার কথা মিথ্যা হবে না, পিতার কথা মিথ্যা হবে না, আমার পিতৃসত্য পালনের জন্য আমি বনে যাব। এবারে সেখান থেকে বেরিয়ে সোজা কৌশল্যার কাছে গিয়েছে, যে কৌশল্যাকে বলতে হবে। কৌশল্যাকে যেই বলেছে যে মা, আমাদের জন্য একটা দুঃখের খবর আছে, আমাকে বনে যেতে হবে 14 বছরের জন্য। কৌশল্যা তখন বলছে যে এই রাজবাড়িতে তো কইকেয়ীর সঙ্গে রাজার বিয়ে হওয়ার পর আমি স্বামীর থেকে কোনো সুখ পাইনি, আমার তো এই রাজবাড়িতে দাসী যে যারা রয়েছে তাদের থেকেও দৈন্য অবস্থা, আমার কোনো ভ্যালুই নেই। এরকম যেটুকু সুখ আমার তোমার সঙ্গে এসেছিল, এখন সেটাও চলে যেতে হবে। মানে ছেলে চলে যাচ্ছে, তার সঙ্গে তার সব কিছুই চলে যাচ্ছে আর কি, কিছুই থাকলো না তার, এরকম। কিন্তু রাম বলেছে না, পিতৃসত্য পালনের জন্য যাবেই। লক্ষণ এটা শুনে প্রচণ্ড রেগে গিয়েছে, যে কেন, রাজার কি ধর্ম? আমাদের তো শিক্ষা রয়েছে যে যদি কেউ রাজধর্মে ভুল করে, সে যদি তোমার নিজের পিতাও হয়, তাও তাকে শাস্তি দিতে হবে। তাহলে বাবা এরকম একটা বউয়ের মোহে অন্ধ হয়ে আমাদের ভালো রাজা যে হবে তাকে এরকম বনে পাঠিয়ে দিচ্ছে, একটা বাজে কাজ করছে, তাই বাবাকে বন্দি করে ফেলো। রাম বলছে আমরা এটা করতে পারি না। আর এতদিন এটাও চিন্তা করো, দেখো এতদিন তো কইকেয়ী মা আমাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করেনি, আমাদের সবসময় ভালোবেসেছেন। হঠাৎ করে কালকেই ঠিক হলো আমি রাজা হব, আর আজকেই এত একটা অশান্তি হয়ে আমার বনবাস চাইছেন, হয়তো দৈবও এটা চাইছে। তো লক্ষণ বলছে দৈবের হাতে ফেলে কি এরকম করা যায় কিছু? লক্ষণ কিছুতেই মেনে নিতে রাজি নয়, কিন্তু রাম তাকে ঠেকায়। মানে তার ভিতরেও তো চলছে একটা অভিমান, তার বাবা এটাকে প্রতিহত করতে পারত, কিন্তু উনি চুপ, অকারণ ভেঙে পড়ে মুষড়ে পড়ে রয়েছে, এরকম সেই একটা অভিমান তারও রয়েছে ভিতরে। সে যাবেই বনে। তখন লক্ষণ বলল আমিও যাব। ঠিক আছে, সব রেডি হয়েছে, এবার সীতাকে বলতে গিয়েছে। সীতা জানে না, এসব কিছুই জানে না কি হয়েছে। রাম গিয়ে তার কাছে গিয়ে বলছে যে এরকম আমাকে বনে যেতে হবে, তুমি আমার বাবা মা সবাইকে দেখো ভালো করে, তুমি তো এনাদের বৌমা, তোমার এটা কর্তব্য শ্বশুর শাশুড়ি সকলকে দেখে, বাড়ির সকলকে দেখে রাখা। আমি 14 বছরের জন্য বনে যাচ্ছি। সীতা বলছেন যে তুমি আমাকে শিখিও না যে আমার কি কর্তব্য, এই আমার বাবা মা সব শিখিয়েই আমাকে শ্বশুর বাড়িতে পাঠিয়েছে। তার আসল ধাক্কাটা যে আমাকে ছেড়ে কি করে যাবে বলছে। আমার বাবা শিখিয়েছে যে তোমার সহধর্মিনী আমি, তোমার সঙ্গেই আমার থাকতে হবে, তাহলে যে কোনো অবস্থায় আমি তোমার সঙ্গে থাকবো, সে রনে বনে জঙ্গলে যেখানে হোক। তখন রাম তাকে বোঝাচ্ছে, দেখো এই রকম অরণ্যের জীবন তো অত সহজ নয়, বিভিন্ন বন্য পশু থাকবে, খাবার পাবো না, থাকার জায়গা পাবো না, বিভিন্ন অসুবিধা এরকম। সীতা বলছে আমার এগুলো কিছু দেখারই দরকার নেই, তুমি থাকলেই আমার হবে। শুধুমাত্র রামের সঙ্গ চায় সীতা। যখন ভয় দেখাচ্ছে, বিভিন্ন রাক্ষস রয়েছে, বন্য পশু রয়েছে, তখন সীতা বলছেন যে ও আমি তো জানতামই না যে আমার বাবা একজন পুরুষ ভেবে নারীর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে, তুমি এরকম ভয় পাও? তুমি তো সকলকে রক্ষা করতে পারো, আমাকে রক্ষা করতে পারবে না? রাম তখন মানে এতক্ষণ দেখছিলেন যে সীতা কি চায়, তখন রাম বলছে যে
আমি তো তোমার মনের ইচ্ছাটা না জেনে তোমাকে চাপিয়ে দিতে পারি না যে আমার সঙ্গে তুমিও বনে চলো। এখন যখন জানতে পারলাম যে তুমিও আমার সঙ্গেই থাকতে চাও, এবার আর আমি তোমাকে ছাড়ছি না, আমরা সঙ্গেই যাব। আর তোমাকে আমি রক্ষা করতে পারবো না কেন? আমি একাই তোমাকে রক্ষা করতে পারবো, তোমার জন্য কাউকেই চিন্তা করতে হবে না। সীতাও আবার বলছেন যে আমিও আপনার মার্গের পথের সামনে মানে বাধা কখনো হব না, আপনার চলার পথের আগে আগে থাকবো। সেখানে যদি কোনো কাঁটা থাকে সেই কাঁটাটা নিজে আগে চয়ন করে নেব, আপনার যাতে পথ মসৃণ থাকে। মানে একে অপরকে সাহায্য করার জন্য, ভালোবাসা দিয়ে প্রোটেক্ট করার জন্য এরকম দুজনের প্রতি ভরসা রেখে, ভালোবাসা রেখে, আর সকলকে, সারা অযোধ্যাবাসীকে চোখের জলে ভাসিয়ে রাম লক্ষ্মণ সীতা বনের জন্যে রাজবাড়ি থেকে বেরোন। তখন কিন্তু ভরত আর শত্রুঘ্ন তারা এর সবে কিছুই জানে না, তারা তাদের মামা বাড়িতে রয়েছে। আর এরা সারা রাজ্যবাসী রামের বিয়োগে কাঁদতে কাঁদতে তাদের পিছনে দাঁড়িয়ে থাকলেন, আর রাম লক্ষ্মণ আর সীতা বনের উদ্দেশ্যে রওনা হলেন। আজকে এই পর্যন্তই, এরপর অরণ্যকাণ্ড আবার আরেকদিন। নমস্কার।